প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম মেকানিক্স 1 শুরু করতে যাচ্ছি। তোমরা ইতোমধ্যে জানো যে কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু জগতের অন্যতম একটা জটিল বিষয়, আবার ইন্টারেস্টিং বিষয়ও বটে। যদি তুমি একে বুঝে বুঝে না পড়ো তাহলে এ কিন্তু তোমার গলা চিপে ধরবে, আর তুমি যদি একে বুঝে পড়ো তাহলে এ তোমার পা ধরে সালাম করে যাবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো আসো, প্রথমেই আমরা কোয়ান্টাম শব্দটা যে আমি এখানে লিখে রেখেছি, এই কোয়ান্টাম শব্দটাকে আমি একটু বিশ্লেষণ করব যে কোয়ান্টাম জিনিসটা কি। তো কোয়ান্টাম শব্দকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমি এখানে একটি পানির কলকে আঁকবো এবং আমি সর্বদা এই পানির কলের উদাহরণটি তোমাদের সামনে উপস্থাপন করে থাকি এবং অনেক স্টুডেন্টকে আমি এই উদাহরণটি দিয়ে এই কোয়ান্টাম শব্দটা বিশ্লেষণ করে বুঝিয়েছি। এখন যদি এখান থেকে পানি আসে, এখানে আসে, এখন আমি কলটিকে ওপেন করে দিলাম। হ্যাঁ, ওপেন। কলটিকে যখন ওপেন করে দিবে তখন এখান দিয়ে পানি পড়ে এই পাত্রের মধ্যে জমা হবে, তাই না? এখন আমি কলটিকে যদি ধীরে ধীরে অফ করার কাছাকাছি নিয়ে যাই এবং হালকা অন এবং অফের মাঝামাঝি রাখি, অর্থাৎ স্পিডকে কমিয়ে দিই। হ্যাঁ, তোমরা যখন একটা কল ছাড়ো আবার কলের স্পিডকে কমিয়ে দাও না, তো তুমি এক্সপেরিমেন্টটা বাসায় করে দেখবে, তখন দেখবে কি পানিগুলো এরকম ভেঙে ভেঙে ফোটায় ফোটায় পড়ছে। ঠিক আছে, এই যে ফোটায় ফোটায় পানিগুলো বিশ্লেষিত হয়ে গেল, এই যে পানি এই ফোঁটাগুলার সমন্বয়ে গঠিত, এই ফোঁটাগুলা যখন আলোর ক্ষেত্রে হবে বা কোনো তরঙ্গের ক্ষেত্রে হবে, এই মনে করো একটা লেজার, এই লেজারটাকে যখন আমি অন করব তখন এই লেজার থেকে এরকম একটা আলো বেরিয়ে এরকম একটা বস্তুর মধ্যে পড়বে। যদি এই আলোর তীব্রতাকে কমিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে পানির মতো সেও ভেঙে 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 যাচ্ছে। এই যে আলোর ফোটনের যে ভাঙা ভাঙা অংশগুলো, এই অংশগুলো কোনো বিচ্ছিন্ন না, এই অংশগুলো এইচ নিউ পরিমাণ সবাই শক্তিকে ধারণ করে। এই এইচ নিউর কম শক্তিকে এরা ধারণ করতে পারে না, এবং এই এইচ নিউর এনএইচ নিউ অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণিতক সংখ্যক তোমার শক্তিকে ধারণ করে। এভাবে কল্পিত যে প্যাকেটগুলা, এই প্যাকেটগুলার নাম হচ্ছে আমার এই কোয়ান্টাম। এই কোয়ান্টাম মেকানিক্স আমরা আজকে পড়ছি। তো এই কোয়ান্টাম মেকানিক্সের আরো একটা সুন্দর উদাহরণ হচ্ছে, আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সের বেস। তো আমরা সবাই এই শ্রোডিঞ্জারের বিড়ালকে কম বেশি শুনেছি, শ্রোডিঞ্জারের বিড়াল সম্পর্কে। আমি বিড়াল আঁকছি, কেমন হচ্ছে আমি জানি না, আমি কিন্তু প্রফেশনাল কোনো আর্টিস্ট না, ঠিক আছে? এই বিড়াল দেখে কেউ হাসাহাসি করো না, হ্যাঁ? আর এই জায়গায় আছে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে তোমার সায়ানাইড বিষ। ওকে, এই একটা বক্স, এই বক্সের মধ্যে একটা বিড়াল আছে আর আছে কি আমার সায়ানাইড বিষ। এখন এই বক্সটাকে আমি কি করলাম, একটা ট্রাকে তুলে দিলাম। এই ট্রাকটা যাচ্ছে কোথায়? এই ট্রাকটা যাচ্ছে তোমার মনে করো ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এই ট্রাকটা কোথায় যাচ্ছে? ঢাকা থেকে চট্টগ্রাম। এখন পথের মধ্যে রাস্তায় অনেক ঝাঁকুনি থাকবে, অনেক কিছু থাকবে। তো এই কাঁচের জারটা যদি ভেঙে যায় তাহলে এই সায়ানাইড বিষের প্রভাবে এই বিড়ালটা কি হবে? মারা যাবে। আর যদি এই সায়ানাইড পাত্রটা না ভাঙে ঝাঁকিতে তাহলে এই বিড়ালটা জীবিত থাকবে। এখন যখন ট্রাকটা ঢাকা থেকে ছেড়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে, আমি কিন্তু জানি না বিড়ালটা বেঁচে আছে নাকি মরে গেছে। যখন এটা চট্টগ্রাম গিয়ে পৌঁছালো তখনও কিন্তু আমি জানি না যে এই বিড়ালটা বেঁচে আছে নাকি মরে গেছে। যদি আমি এই বক্সটাকে খুলে দেখি একমাত্র তখনই আমি জানতে পারবো যে বিড়ালটা বেঁচে আছে নাকি বিড়ালটা মরে গেছে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত এটা একটা পর্যবেক্ষণ, হ্যাঁ, এখানে কি হচ্ছে? পর্যবেক্ষণ। যতক্ষণ পর্যন্ত আমি সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত একটা বিষয়ে আমি নিশ্চিত হতে পারছি না। এইটাকে বলা হয় আমাদের শ্রোডিঞ্জারস ক্যাট। হ্যাঁ, শ্রোডিঞ্জারস ক্যাট। তাহলে শ্রোডিঞ্জার ক্যাট জিনিসটা কি তুমি বুঝতে পারলা? তো কোয়ান্টাম মেকানিক্সটা যেহেতু একটু হার্ড সাবজেক্ট, তাই আমি চেষ্টা করব এরকম মজাদার উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। এখন এই উদাহরণটার সাথে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে জড়িত তোমার প্রশ্ন আসতে পারে।
এবার আসো এই উদাহরণটার সাথে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে জড়িত সেটা একটু বুঝি। আমি বলছি কি যে আলো, ওকে, তো আলো জিনিসটা কি? আলো জিনিসটা সম্পর্কে কিছু কিছু বিজ্ঞানী বলেছেন এটা হচ্ছে কণা, কিছু কিছু বিজ্ঞানী বলেছেন এটা হচ্ছে তরঙ্গ। তা আলোর দ্বৈত ধর্ম সম্পর্কে তোমরা মোটামুটি জানো যে আলো একই সাথে তরঙ্গ একই সাথে কণা। এখন কখন কণা কখন তরঙ্গ? এখানে একটা উৎস থেকে যখন তরঙ্গগুলো এই ডাবল স্লিট দিয়ে বেরোবে এবং তারা যখন উপরিপাতিত হবে একে অপরের উপরে, হ্যাঁ, তখন এরকম একটা ইন্টারফেয়ারেন্স প্যাটার্নের সৃষ্টি হবে, হ্যাঁ, যার নাম হচ্ছে ব্যতিচার। তো ব্যতিচার কার বৈশিষ্ট্য? ব্যতিচার হচ্ছে আমার তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করে হচ্ছে আমার এই ব্যতিচার। তাহলে কণা ধর্ম কে প্রমাণ করে? কণা ধর্ম প্রমাণ করে আবার বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া। এটা মনে করো আমার একটা ধাতু, এই ধাতুটার উপরে সানলাইট যদি এসে পড়ে, হ্যাঁ, সানলাইট যদি এসে পড়ে তাহলে এই ধাতুর উপর দিকে থাকা এই ছোট ছোট ইলেকট্রনগুলো এভাবে বেরিয়ে আসবে, হ্যাঁ, এভাবে বেরিয়ে আসবে। তো এই জিনিসগুলো যদি আলোর ফোটন হয় এইচ নিউ পরিমাণ শক্তি নিয়ে এই ধাতুর উপর আপতিত হয় তাহলেই একমাত্র এই ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে। ওকে, এই জিনিসটা আমার প্রমাণ করে আলো হচ্ছে কণা। তাহলে আলোর কণা তত্ত্বের প্রমাণ পাই আইনস্টাইন থেকে এবং আলোর তরঙ্গ তত্ত্বের প্রমাণ পাই ব্যতিচার অথবা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে। এখন আলো কখন কণা কখন তরঙ্গ এটা বোঝার জন্য এই শ্রোডিঞ্জার ক্যাট উদাহরণটা আমি ব্যবহার করছি। এখন দেখো যখন ইলেকট্রন, ইলেকট্রন আমরা কি জানি? ইলেকট্রন হচ্ছে একটা তোমার কণা, তাই না? ইলেকট্রন একটা কণা না? অবশ্যই ইলেকট্রন কি একটা কণা। এখন ইলেকট্রনকে যদি আমি এভাবে একটা পরমাণু থেকে যদি ইলেকট্রনগুলোকে এরকম ডাবল স্লিটের মধ্য দিয়ে পাঠাই তাহলে আমার কিন্তু এইরকম একটা প্যাটার্ন পাওয়ার কথা, তাই না, পর্দায়। কিন্তু ইলেকট্রনকে যখন পাঠাইলাম তখন আমি এইরকম ঠিক সেম এইটার মতো একটা ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন পাইলাম। ইলেকট্রনের ক্ষেত্রেও ব্যতিচার পাইলাম, তাই না? কি পাইলাম? ইলেকট্রনের ক্ষেত্রে ব্যতিচার পাইলাম। তাহলে ব্যতিচার কার ধর্ম? ব্যতিচার হচ্ছে তরঙ্গের ধর্ম, তাই না? তাহলে কণারও তরঙ্গ ধর্ম বিদ্যমান। এবং আবার দেখতেছি এই যে সানলাইট পড়ার পরে যে ইলেকট্রন মুক্ত হলো তার মানে তো এইখানে তো ছিল সে সানলাইট হচ্ছে আমার তরঙ্গ, তাই না? তরঙ্গ, এই তরঙ্গেরও আমার কি কণা ধর্ম আবার বিদ্যমান। তাহলে এই সমস্যা সমাধান করলেন হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ কাট বাই পি। ওকে, এই হচ্ছে আমার ডি ব্রগলি সমীকরণ। তাহলে এই পর্যবেক্ষণের মতো কিন্তু ইলেকট্রন এই যে ব্যতিচার দেয় সব সময় দেয় না। যদি আমি এখানে একটা যন্ত্র লাগাইলাম, অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া এখানে মনে করো আমি ওর দিকে তাকায় আছি, যদি আমি ওর দিকে তাকায় থাকি তাহলে ওই ব্যতিচার প্রদর্শন করবে না। কি একটা ভয়ানক ব্যাপার, তাই না? আমি যদি ওকে পর্যবেক্ষণ না করি তাহলে ও ব্যতিচার প্রদর্শন করবে, আর যদি আমি ওকে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করি তাহলে ও ব্যতিচার প্রদর্শন করবে না। তাহলে কোয়ান্টাম মেকানিক্স কি আমি এভাবে বলতে পারবো না যে এটা হবেই, আমি শুধু এটা বলতে পারবো যে এটা হতে পারে। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কোনো সময় কি বলা যাবে না যে হবেই, কোনো সময় বলা যাবে না যে হবেই, আমি শুধু বলতে পারবো হতে পারে। ওকে, তাহলে তোমরা শ্রোডিঞ্জার ক্যাট কেন ব্যবহার করা হয় এবং আলো জিনিসটা যে একই সাথে তরঙ্গ এবং একই সাথে কণা, কেন কণা? কণা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার কারণে, কেন তরঙ্গ? তরঙ্গ হচ্ছে ব্যতিচার প্রদর্শন করার কারণে, এবং ইলেকট্রন যে কিনা একটা কণা সেও কি করে? ব্যতিচার প্রদর্শন করে। এবং এই কণা এবং তরঙ্গ প্রতিটি চলমান বস্তুই তরঙ্গ, আবার প্রতিটি চলমান বস্তুই কণা হওয়ার কারণে ডি ব্রগলি একটা অনুকল্প দিছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ কাট বাই পি। এই সমীকরণটা একটা বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্মকেই একই সাথে সমর্থন করে। এবার বুঝতে পারছো? তাহলে এই ছিল কোয়ান্টাম মেকানিক্সকে বোঝার জন্য একটা সামগ্রিক প্রাথমিক ধারণা। এটা কিন্তু আমরা এখনো কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ঢুকিই নাই।
এগুলা না জানলে কোয়ান্টাম মেকানিক্স শুরুই করা যাবে না। তোমাকে প্রথমে আগে মজা দিতে হবে, বুঝাতে হবে, তারপরে কোয়ান্টাম মেকানিক্সের গভীরে প্রবেশ করব। তো আরো একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ। হাইজেনবার্গের নাম তো তোমরা শুনেছো। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হ্যাঁ, যে দুটি বস্তুর একটা জিনিস একই সাথে যুগপৎ নির্ণয় করা যাবে না। দুটি জিনিস কি? দুটি জিনিস, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে ভরবেগ, আবার হইতে পারে একটা সময় আর একটা এনার্জি। এটা আমরা একটা উদাহরণ দিয়ে, চলন্ত ট্রেনের উদাহরণ দিয়ে এই জিনিসটা বুঝবো। এটা একটু মুছে নিই। তো আমরা এখন হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা বুঝবো। শ্রোডিঞ্জার বুঝলাম, এখন আমাদের হাইজেনবার্গ বোঝা লাগবে। কেন বোঝা লাগবে সেটাও একটু পরে বলবো। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখন এই জন্য আমাদের একটা ট্রেন লাগবে, ঠিক আছে? মনে করো একটা চলন্ত ট্রেন। এই আমার আঁকাউকি কিন্তু হয় না, হ্যাঁ, এই নিয়ে তোমরা হাসাহাসি করবা না। আবার একটু আগে যেই বিড়াল এঁকেছিলাম, সেই বিড়াল দেখে যাদের পোষা বিড়াল আছে তারা কিন্তু তাদেরকে নাম দেয় পুষি, তারা আমাকে মারতে পারে ঘুষি, ঠিক আছে? তো আমি ভয় পাই না, তোমাদের স্বার্থে আমি আঁকছি, তাহলে কিন্তু আমি এই আর্ট করতাম না। এই হচ্ছে আমার একটা চলন্ত ট্রেন, এই তার মূল ইঞ্জিন, এখান দিয়ে ধোয়া ঠোয়া বেরোচ্ছে, ঠিক আছে? এই কোয়ান্টাম মেকানিক্স পড়ে যদি তোমরা মজা না পাও তাহলে দায় আমার, ঠিক আছে? ভিডিওগুলো দেখো, যদি মজা না পাও তাহলে দায় আমি নিচ্ছি। আচ্ছা, এই ট্রেনটা চলছে, এটা কি ট্রেন? চলন্ত। ওকে, চলন্ত, চলন্ত ট্রেন। এখন ট্রেন যখন একটা চলছে, তুমি এখন আমরা বাস্তবে চলে আসি। তুমি ট্রেনের মধ্যে বসে আছো, আমি ট্রেনের বাইরে, তুমি কোথায়? ট্রেনে, চলছে ট্রেনটা। এখন তোমার অবস্থানটাকে আমি নির্ণয় করতে পারবো? তোমার অবস্থান কি এক্স, এবং অবস্থান পরিবর্তন হচ্ছে না প্রতিনিয়ত, তাহলে ধরলাম ডেল এক্স। ডেল এক্স প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ডেল এক্স কে সঠিকভাবে নির্ণয় করা যাবে না, কারণ ট্রেনটা তো চলছে। তুমি মনে করো এখন আছো ঢাকা, ঢাকার কোন জায়গাটায়? ধরো কমলাপুর রেলওয়ে স্টেশন। ট্রেনটা ছেড়ে দিছে, এখন কি বলা যাবে তুমি কমলাপুর রেলওয়ে স্টেশনে আছো? বলা যাবে না। তুমি 1 সেন্টিমিটার হলেও তো রেল স্টেশন থেকে আগিয়েছো, তাই না? এভাবে ট্রেনটা যখন চলছে প্রতি মুহূর্তে 1 কিলোমিটার, আধা কিলোমিটার, 1 সেন্টিমিটার, 1 মিটার করে ন্যূনতম হলেও তোমার অবস্থানের পরিবর্তন ঘটছে। তো চলন্ত অবস্থায় আমি সঠিকভাবে এই তোমার অবস্থানের পরিবর্তনটা নির্ণয় করতে পারবো না। আর অনুপরমাণু জগতে যখন যাব তখন তো একেবারে পারবোই না। তো তখন এই নিশ্চয়তা হবে, অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তাটা হবে তোমার গ্রেটার অর ইকুয়াল h²/2। একইভাবে তোমার সময় এবং এনার্জি, এই দুইটা একই সাথে নির্ণয় করা যাবে না, এটাও হবে h²/2। এই হচ্ছে আমার চলন্ত ট্রেনের উদাহরণের সাহায্যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের একটা ছোটখাটো ব্যাখ্যা। এইবার কোয়ান্টাম মেকানিক্সটা কিভাবে আবিষ্কার হলো, এই প্রশ্নটা করলেই অনেকে সোজা সাপটা উত্তর দিয়ে দেয় যে যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স ব্যর্থ সেখানে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়েছে। এটাই কোনো উত্তর হয়েছে? একটা অনার্সে পড়ুয়া স্টুডেন্ট কি এই কথা বলতে পারে? পারে না। তো আমরা এখন জানবো কোয়ান্টাম মেকানিক্সটা কেন আমাদের প্রয়োজন হইল। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স কেন প্রয়োজন হইলো? আমাদের তো একটা মেকানিক্স ছিলই, ক্লাসিক্যাল মেকানিক্স, বা ওটাকে আমরা মেকানিক্স হিসেবে জানতাম। আমাদের কেন কোয়ান্টাম আর ক্লাসিক্যাল দুইটা মেকানিক্স কেন পড়া লাগে, সেটা আমরা অল্প বিস্তর জানার চেষ্টা করব। এই যে একটা বস্তু, এই বস্তুটার নাম হচ্ছে তোমার মনে করো এই বস্তুটার নাম ব্ল্যাক বডি। কি বডি? ব্ল্যাক বডি। তা বলতে পারেন ব্ল্যাক বডি আঁকলেন দি লাল, ঠিক আছে? তাহলে এর বডিটা ব্ল্যাক করে দিই, হ্যাঁ, ব্ল্যাক, ঠিক আছে? ভূষা কালি, মনে করো ভূষা কালি তো চিনো, ওই ভূষা কালি দিয়ে, বা আলকাতরা চিনো না তোমরা? ওই যে নিগ্রোদের মাথায় থাকে আলকাতরা, হ্যাঁ, আলকাতরা দিয়া প্রলেপ করে দিলাম। এখন যদি বাহির থেকে একটা আলোক রশ্মি এভাবে তির্যক ভাবে আইসা এই ব্ল্যাক বডিটার মধ্যে পড়ে, এর নাম হচ্ছে BLSCK BODY, ব্ল্যাক বডি। তাহলে কি হবে? এখন সূত্র মতে এই কালো অংশটা এই সম্পূর্ণ আলোটাকে শোষণ করার কথা, কিন্তু শোষণ করে না, সে প্রতিফলিত হয় বিভিন্ন দিকে, প্রতিফলিত হইয়া কিছু আলো, সম্পূর্ণ না, কিছু আলো আবার বেরিয়ে আসে। তো কেন বেরিয়ে আসবে এই ব্যাখ্যাটা
বিজ্ঞানীরা কোনোভাবেই দিতে পারছিলেন না। এইখানে বিজ্ঞানী স্টিফেন সে একটু চেষ্টা করলেন, স্টিফেন তিনি ব্যর্থ। তারপরে চেষ্টা করলেন রেলে জিন। হ্যাঁ, রেলে জিন এগুলো কিন্তু তাপগতিবিদ্যার মধ্যে আমি পড়াইছি, তোমরা পড়ছো, তারপরেও বলছি। স্টিফেন, রেলে জিন। তারপরে চেষ্টা করলেন ভিয়েন, ভিয়েনও একটু চেষ্টা করলেন। হ্যাঁ, ভিলেন, ভিলেন না কিন্তু ভিয়েন। তো তিনি হালকা সফল হয়েছেন, তিনিও হালকা সফল হয়েছেন, কিন্তু এরা কেউই পূর্ণ সফল না। কি না? পূর্ণ না। রেলেজিন আর ভিয়েন কি করছে? তারা কেউ উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সঠিক ব্যাখ্যা দিতে পারছেন, কেউ নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সঠিক ব্যাখ্যা দিতে পারছেন। কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, যার হাত ধরে আমাদের কোয়ান্টামের যাত্রা শুরু, কে? তার নাম কি? ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্কের নাম চিরস্মরণীয়। যদি কোয়ান্টাম মেকানিক্সের কোনো জনক হইতো, তাকে আমি কোয়ান্টাম মেকানিক্সের জনক বানাইতাম। কিন্তু পরবর্তীতে আরো পড়লে তোমরা দেখতে পারবা যে প্লাঙ্কের চেয়েও আমাদের শ্রোডিঞ্জার আর হাইজেনবার্গের অবদান অনেক বেশি, কিন্তু প্লাঙ্ক এটার সূচনা, বীজ বপন করে গিয়েছেন। বুঝতে পারছো? তো প্লাঙ্ক যে ব্যাখ্যাটা দিলেন, সেই ব্যাখ্যায় তিনি বললেন যে পারমাণবিক মাত্রার স্পন্দক সমূহই হচ্ছে বিকিরণ শক্তির উৎস, এবং এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা হচ্ছে, এই রেডিয়েশনটা নিরবিচ্ছিন্ন নয়, এই রেডিয়েশনটা হচ্ছে এরকম বিচ্ছিন্ন। ঠিক আছে? এবং এই ব্ল্যাক বডি রেডিয়েশনের সময়ে এই এইচ নিউ পরিমাণ শক্তি, এই এইচ নিউ পরিমাণ শক্তির প্যাকেট আকারে যদি নির্গত করা হয়, তাহলে এর সঠিক ব্যাখ্যাটা দেয়া যায়। এভাবেই ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টা শব্দটা বা কোয়ান্টাম শব্দটার উৎপত্তি ঘটাইলেন। পরবর্তীতে একে বিকাশ করলেন কে? একে বিকাশ করলেন কে এবং প্রমাণ দিলেন কে? সেটা হচ্ছে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন তিনি এর বিকাশ ঘটাইলেন। তোমরা জানো কিনা, আইনস্টাইন কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার পক্ষপাতিত্ব না, তিনি কিন্তু কোয়ান্টাম মেকানিক্সকে ঘোরতরভাবে অস্বীকার করছেন, বলছেন এইরকম কোনো মেকানিক্স জগতে থাকতেই পারে না। কিন্তু সেই আবার এটার প্রমাণ দিয়ে গেছে। দেখো কত বড় দুষ্ট লোক, সে এটা না করতেছে, আবার সেইটার প্রমাণ দিছে, আবার সে এইটার জন্যই নোবেল পাইছে। সে কিন্তু তার ফেমাস থিওরি অফ রিলেটিভিটির জন্য তোমার নোবেল পায় নাই। থিওরি অফ রিলেটিভিটির জন্য কিন্তু সে নোবেল পায় নাই, ওটা একটা থিওরি, জাস্ট আ থিওরি, নট আ প্রুফ। জানো কিনা, নোবেল প্রাইজ পাইতে হইলে বিজ্ঞানে ওই জিনিসটা প্রুফ করা লাগে, দ্যাট শুড বি প্রুফড, আদারওয়াইজ তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না। তখন আইনস্টাইন কি করলেন সেটা আমরা একটু দেখি। তিনি কি করলেন, এরকম একটা ধাতু নিলেন, ওই ধাতুর উপর ওই যে আমরা আলোক তড়িৎ ক্রিয়া পড়লাম, এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে যাইয়া তিনি প্লাঙ্ক যে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করলেন, হ্যাঁ, প্লাঙ্কের QUANTUM, এই কোয়ান্টামকে সেটাই নিয়ে আসলো, বললো সেও নাকি এই আলো নাকি এইচ নিউ পরিমাণ শক্তি ধারণ করে। এটা হইল কিছু। এখন সে আবার এটার নাম দিল কি? ফোটন। কি? ফোটন। তো রেডিয়েশনের সময় তার নাম কোয়ান্টাম, শক্তির সময় শক্তি যখন সে ধারণ করে তার নাম কোয়ান্টাম, আর সে যখন অপটিক্সে চলে আসে, মানে আলোক তরঙ্গের দিকে চলে আসে, তখন তার নাম ফোটন। এইটার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করার স্বীকৃতি স্বরূপ নোবেল প্রাইজ পাইলেন। অথচ তিনি কোয়ান্টাম মেকানিক্সকে স্বীকার করেন নাই, আর চোখে দেখেছেন। তো সামারিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।